আজকে আমাদের পড়তে হবে তেজস্ক্রিয়তা এবং নিউট্রন আবিষ্কার। তো আগের পার্টে আমরা পরমাণু সম্পর্কে জেনেছিলাম। তো যারা দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক আছে প্লেলিস্টের, অবশ্যই দেখে নিও। তাহলে চলো এবার আমরা জানি যে তেজস্ক্রিয়তা কি হয়। তাহলে দেখো বিভিন্ন পরমাণু আছে, বিভিন্ন মৌল আছে যেগুলো অকারণে সর্বদা বিভিন্ন রশ্মি নির্গত করে, সেগুলোকে তেজস্ক্রিয় রশ্মি বলা হয়। যেমন ধরো এটা একটা পদার্থ আছে, তাহলে এটার মধ্যে থেকে বিভিন্ন রশ্মি দেখো যদি নির্গত হয় তাহলে সেটাকে তেজস্ক্রিয় মৌল বলা হবে। আর যে রশ্মিগুলো নির্গত হবে সেটাকে তেজস্ক্রিয় রশ্মি, যেমন সেগুলো আছে আলফা, বিটা, গামা, এই বিভিন্ন রশ্মি এগুলো আছে। এবার এই যে তেজস্ক্রিয় রশ্মি এগুলো কেন নির্গত হয়? কারণ এই যে পরমাণু আছে বা মৌল আছে এটা খুবই আনস্টেবল হয় বা সুস্থিত থাকে না, তার জন্য অসুস্থিত। তার প্রভাবে এই যে আলফা, বিটা, গামা বিভিন্ন রশ্মিগুলো নির্গত হচ্ছে। তাহলে এবার এগুলো কেন বলছি? কারণ এখান থেকে দেখো নিউট্রনের আবিষ্কার হয়েছিল। আগের দিন আমরা দেখেছিলাম যে রাদারফোর্ড প্রোটনের আবিষ্কার করেছিল, দিয়ে তারপরে একটা পরমাণুর মডেল, কিন্তু সেই পরমাণু মডেলে অনেক কিছু ভুল ছিল। এবার সেই পরমাণু মডেলগুলো আজকে ভুলগুলো ঠিক হবে, তো তার জন্য দেখো এগুলো আমাদের জানতে হবে। তাহলে তেজস্ক্রিয় রশ্মি বললাম আলফা, বিটা, গামা, এগুলো সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। এবার তেজস্ক্রিয়তা বেকারেল নামের একজন বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন, তার জন্য তেজস্ক্রিয়তার একক হবে বেকারেল। ঠিক আছে, মনে রাখবা। তাহলে তেজস্ক্রিয়তার একক দেখো বেকারেল, এটা বলা হয় তেজস্ক্রিয়তার একক। তাহলে এবার আমরা তেজস্ক্রিয়তার যেটা বললাম, তেজস্ক্রিয়তা মানে কি দেখো, যে কারণে এই যে আলফা, বিটা, গামা এগুলো রশ্মিগুলো নির্গত হচ্ছে এই যে মৌল থেকে, সেইটাকে বলা হবে তেজস্ক্রিয়তা। এবার আমাদের তেজস্ক্রিয়তার জিনিসটা কি ওটা তোমাদের জানতে হবে না, মেন যেটা আছে যে আলফা, বিটা, গামা এগুলোর মধ্যে যে কম্প্যারিজন বা এগুলোর বৈশিষ্ট্য সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে আমরা দেখো যেটা আলফা কণা আছে সেটা সম্পর্কে জানবো। তাহলে আলফা কণা সেটা দেখো। তাহলে আলফা কণা কি হয়? দেখো আলফা কণা একটা ধনাত্মক কণা। এটা আমরা কিভাবে বুঝবো? এটা যখন ঋণাত্মক কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয় তখন সেটার পরিবর্তন হয়ে যায় অভিমুখ। তার মানে এটা মাইনাসের দিকে বেঁকে যায়, তার মানে এটা নিজে কি হয়ে যাবে প্লাস। তার জন্য এই আলফা কণাটাকে ধনাত্মক একটা কণা আমরা বুঝতে পারি। তাহলে প্রথম যেটা বললাম আলফা একটা, তোমরা ভালোভাবে লিখবা যে আলফা কণা হয়ে যাবে একটা ধনাত্মক কণা। ঠিক আছে, তারপরে এবার দেখো এই যে আলফা কণা আছে সেটা যদি দেখা যায়, সেটার ভর মনে রাখবা আলফা, বিটা, গামা তিনটের মধ্যে সবচেয়ে বেশি। তাহলে আলফা কণার ভর যেটা আছে, ভরটা সবচেয়ে বেশি। ঠিক আছে, আমি জাস্ট বেশি লিখলাম, এটা মনে রাখো। তাহলে আলফা কণার যে ভর আছে সেটা সবচেয়ে বেশি হবে। এবার এই যে আলফা, বিটা, গামা এই তিনটে কণা আছে সেগুলোর মধ্যে একটা দেখো আয়নন ক্ষমতা নামের জিনিস হয়। আয়নন ক্ষমতা মানে কি? এই পরমাণুটা যখন অন্য কোনো মৌলের সঙ্গে যাবে তখন যে পরিমাণে আয়নিত করতে পারবে সেটাকে আয়নন ক্ষমতা হবে। আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো একটা কেউ আছে তোমাদের বন্ধু একজন, এবার তার কথাগুলো ধরো, কথাগুলো শুনে তোমরা সব কিছু করছো কাজ, তার মানে তার যে কথার যে প্রভাব, আয়নন প্রভাবের জন্য তোমরা তার কথা শুনে চলছো, তাহলে এই যেটা হবে সেটা হবে আয়নন শক্তি। এবার যে আয়নন শক্তি বা আয়নন যে ক্ষমতা আছে এটা সবচেয়ে বেশি আলফা কণারই হয়, মনে রাখবা। যার ভরটা বেশি হবে মনে রাখবা যে বড় হবে, যার কাছে টাকা থাকবে সে হয়ে যাবে, তার আয়নন ক্ষমতাটা বেশি থাকবে। তাহলে এটার বললাম আয়নন ক্ষমতা 3 নম্বর পয়েন্ট লেখো সবচেয়ে বেশি, আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি। তাহলে এটা এই যে বেশি, তাহলে এই তিনটা পয়েন্ট দেখো। আর একটা লাস্ট আমরা পয়েন্ট জানবো, যেহেতু আলফা কণা মনে রাখবা তার ভরটা সবচেয়ে বেশি, তার মানে সেটা ভারী একটা কণা। ধরো আমি বলছি একটা মোটা মানুষ আছে, তাহলে সেটা কি সবসময় কম যেতে পারবে বা কম হাঁটতে পারবে, তার মানে এটার যে ভেদন ক্ষমতা মানে যাওয়ার যে ক্ষমতা, ভেদন ক্ষমতা মানে কি, একটা পরমাণু আছে ধরো, এবার সেটাকে ভেদ করে যখন যাবে তাহলে আলফা কণাটা সবচেয়ে কম পারে, কারণ সেটা সবচেয়ে মোটা, সবচেয়ে ভারী, তাহলে এটার ভেদন ক্ষমতা কম। ভেদন ক্ষমতা, বেলন ক্ষমতা যেটা আছে এটা পাবো কি হবে, কম। তাহলে দেখো আমরা জানলাম আলফা কণা সম্পর্কে, এগুলো তোমাদের জানবা যে আলফা একটা ধনাত্মক কণা হবে। আর আলফা কণার যে সংকেতটাও তোমরা লিখবা, আলফা কণার সংকেত কি হবে, দেখো আলফা কণা এখানে উপরে 4 হবে আর নিচে 2। আলফা কণার ভর কত হয় 4 এবং প্রোটন সংখ্যা 2, তার জন্য আলফা 4 2, এটা হয়ে যাবে আলফা কণার সংকেত। আর এইগুলো আলফা কণার বৈশিষ্ট্য। নেক্সট এবার আমরা দেখো বিটা কণা সম্পর্কে জানবো। তো যারা ভিডিওটি লাইক করনি অবশ্যই ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে দাও। দেখো নেক্সট এবার জানবো বিটা কণা সম্পর্কে। কি হয় দেখো এই বিটা কণা, তো বিটা কণা মানে এমন যে কণা আছে যেটা একটা ইলেকট্রনের স্রোত হয়, মানে একটা নেগেটিভ কণা, ঋণাত্মক
যেটা হবে ইলেকট্রনের স্রোত। এটার মানে ইলেকট্রনকে ধরো আমি এটা ধরো একটা বন্দুকের মতো কিছু আছে, তো ইলেকট্রনকে এটার মধ্যে রেখে যদি ফায়ার করা হয় তাহলে ইলেকট্রন যেতে লাগবে, তার মানে গতিশীল হতে শুরু করবে। তাহলে ইলেকট্রনের যেভাবে স্রোত সৃষ্টি হবে সেটাকে বলা হবে কি হবে, বিটা কণা। তাহলে বিটা কণা মানে কি এক কথায় যে ইলেকট্রনের স্রোত। তাহলে বিটা কণা লিখে নিবা তোমরা প্রথম, এটা ঋণাত্মক ইলেকট্রনের স্রোত। অবশ্যই ইলেকট্রন মানে ঋণাত্মক হবে, তাহলে ঋণাত্মক ইলেকট্রনের স্রোত, এটা একটা ঋণাত্মক হয় ইলেকট্রনের স্রোত। তারপরে দেখো এই যে বিটা কণা আছে সেটার যে ভর আছে, এটা আমি বলছি দেখো আলফা যেটা আছে সেটার তুলনায় কম, কিন্তু যে গামা আছে সেটার থেকে বেশি। তো এইভাবে লিখলাম যে আলফা থেকে কম কিন্তু বিটা থেকে বেশি, তোমরা এইভাবে লিখবা। আচ্ছা, তাহলে এটার ভরটা মনে রাখবা মাঝামাঝি হয়। আর বিটা কণাটাকে দেখো আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব, বিটা -1 এইভাবে লেখা হবে। আচ্ছা, তারপরে এবার দেখো, আচ্ছা -1টা নিচে রাখা হয় তো -1। এবার দেখো 3 নম্বর যে বিটা কণা আছে সেটার যেটা বলছিলাম আয়নন ক্ষমতা, দেখো আয়নন ক্ষমতা যেটা আছে সেটাও সেম হবে। দেখো আলফা যেটা আছে সেটা সবচেয়ে বেশি, তারপর বিটার, তারপরে গামার। তাহলে এটা এভাবে লিখে নাও যে এটা কি হবে, আয়নন ক্ষমতাটা আলফার চেয়ে কম কিন্তু গামার চেয়ে বেশি। তারপরে এবার আছে ভেদন ক্ষমতা। দেখো ভেদন ক্ষমতা, এটা তোমরাই বলো কি হবে। আমি বলেছিলাম যার ভর বেশি তার সবচেয়ে কম, কারণ মোটা মানুষ বললাম। তাহলে এবার সবচেয়ে বেশি কার, আলফার। তাহলে আলফা, তারপরে সবচেয়ে কম তাহলে কার হবে, ভেদন ক্ষমতা আলফার, তারপরে বিটার, তারপরে গামার। মানে গামার ক্ষেত্রে ভেদন ক্ষমতাটা সবচেয়ে বেশি হবে। তাহলে বিটা কণা সম্পর্কে আমাদের এগুলো জানার ছিল, যে বললাম এই বৈশিষ্ট্যগুলো মনে রাখো। লাস্ট এবার একটা কণা দেখো আমরা যে গামা কণা সম্পর্কে জানবো। আচ্ছা, যারা জানো না, আমি ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সব কিছু ক্লাস করাচ্ছি সায়েন্সের, তো অবশ্যই তোমাদের একটু কাউকে যদি থাকে জানিয়ে দিও, এবং আমাদের ভিডিওটি শেয়ার করে লিঙ্কটা একটু পাঠিয়ে দিও। নেক্সট এবার দেখো আমাদের আছে যে আলফা বিটা গামা কণা সম্পর্কে আমরা জানবো। তাহলে এই যে কণাটা আছে এটা মনে রাখবা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেমন আলো আছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটার ভর হয় না, মানে এটা ভর শূন্য। তার জন্য মনে রাখবা যে জিনিসের ভর হয় না সেটা সব সময় আলোর বেগে গতিশীল থাকে। এটার গতিবেগ খুবই বেশি, প্রায় 3 লাখ কিলোমিটার/সেকেন্ড। তাহলে এবার যে গামা কণা সম্পর্কে আমরা যদি বৈশিষ্ট্য জানি, তাহলে এটা বললাম তড়িৎচুম্বকীয় তরঙ্গ, লিখবা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা একটা। তারপরে এটা কি হয় না, এটার কোনো ভর থাকে না, সবচেয়ে হালকা, ভর থাকে না। আচ্ছা, তারপর বললাম যার ভর থাকবে না, যে মোটা হবে না, তার কি হবে, আয়নন ক্ষমতাও সবচেয়ে কম। তাহলে আয়নন ক্ষমতা কম, আয়নন ক্ষমতাটা কম হবে। লাস্ট যেটা বলছিলাম যে ভেদন ক্ষমতা আছে, এটা সবচেয়ে বেশি হবে, কারণ এটার মধ্যে কি হয়, দেখো এটার ভর সবচেয়ে কম, তার মানে এটা একটু ভারী হবে না, তাহলে ভেদন ক্ষমতা বেশি, সবচেয়ে বেশি এটার হয়। ঠিক আছে, সবচেয়ে বেশি এটা হয়, মনে রাখবা। তাহলে গামা কণা সম্পর্কে আমাদের এই যে বৈশিষ্ট্য, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটার ভর কোনো থাকে না, আয়নন ক্ষমতা সবচেয়ে কম হয়, আর ভেদন ক্ষমতাটা সবচেয়ে বেশি হয়। তাহলে আলফা বিটা গামা এইগুলো সম্পর্কে আমাদের এখানে জানতে হয়েছে। এবার নেক্সট দেখো, এগুলো আমি বললাম যে তেজস্ক্রিয়তা কেন, কারণ এখানে আমাদের নিউট্রন আবিষ্কার সম্পর্কে পড়তে হবে। নিউট্রন কিভাবে আবিষ্কার হয়েছিল সেটা সম্পর্কে। তাহলে দেখো বিজ্ঞানী স্যাডউইক, হ্যাঁ এটা ছিল রাদারফোর্ডের স্টুডেন্ট। তাহলে রাদারফোর্ডের ছাত্র বিজ্ঞানী স্যাডউইক, তিনি একটা এক্সপেরিমেন্ট করছিলেন, দিয়ে এটা আবিষ্কার হয়েছিল নিউট্রনটা। কিভাবে, দেখো তিনি ভাবছিলেন যে তেজস্ক্রিয় যেগুলো আছে মৌল, সেগুলো প্রকৃতির পক্ষে বা আমাদের পক্ষে খুব ক্ষতিকারক হয়। কারণ সেগুলো ধরো তুমি এক জায়গায় আছে তেজস্ক্রিয় মৌল, সেখানে চলে গেলা, তো সেখানে যাওয়ার ফলে রেডিয়েশনের ফলে আমাদের যেখানে মানে ওটা টাচ হবে বা কোনো কিছু, সেখানে ক্যান্সার সৃষ্টি হয়ে যাবে, মানে সেলগুলো নষ্ট হয়ে যায়, দিয়ে ক্যান্সার সৃষ্টি হয়। তার মানে এটা প্রচুর ক্ষতিকারক। তার জন্য দেখো তিনি কী করছিলেন, মানে এমন একটা বক্সের মতো জিনিস আবিষ্কার করব, দিয়ে এই যে বক্স যেটা আছে সেটার মধ্যে তেজস্ক্রিয় মৌলগুলো রাখবো, তার প্রভাবে যে তেজস্ক্রিয়তার প্রভাবটা কমে যাবে, দিয়ে আমরা যেটা বললাম ক্যান্সার বা এগুলো হবে না। তো এমন একটা জিনিস তৈরি করছিল যেটার মধ্যে সেই মৌলগুলোকে রাখা যাবে। দিয়ে ধরো আমি বললাম
এটা একটা বক্স আছে, এবার এটার মধ্যে ধরো আমি ওই যে মৌলটাকে রাখলাম তেজস্ক্রিয়, এবার তার প্রভাবে এটা থেকে বিভিন্ন রশ্মি নির্গত হবে, ঠিক আছে, বিভিন্ন রশ্মি নির্গত হবে। দিয়ে যখন রশ্মি নির্গত হলো তখন তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, যখন আলফা কণা এই যে বক্সের মধ্যে ধাক্কা লাগে তখন একটা অন্য প্রকারের একটা রশ্মি নির্গত হয়। দিয়ে এই যে রশ্মিটা আছে সেটাকে তিনি পরীক্ষা করতে লাগলেন, কিভাবে বিভিন্ন তড়িৎচুম্বকীয় ক্ষেত্র, তারপরে আরও সব কিছু যখন পরীক্ষা করে দেখলেন তখন এই রশ্মিটা একটুও বেঁকিয়ে যায় না, তার মানে এটা ধনাত্মকও হবে না ঋণাত্মকও হবে না, কারণ আমরা দেখেছিলাম থমসন এবং রাদারফোর্ড বেঁকে যাচ্ছিল, দিয়ে সেই ক্ষেত্রে আবিষ্কার করেছিলেন। কিন্তু এই ক্ষেত্রে কেন আবিষ্কার হচ্ছিল না নিউট্রন, কারণ নিউট্রনের কোনো দেখো চার্জ নেই, তার জন্য এতদিন ধরে আবিষ্কার হচ্ছিল না। তাহলে এবার দেখো যখন এটা দেখা গেল এটার কোনো চার্জ নেই, তার মানে এটা কোনো চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে বেঁকে যাবে না। তাহলে এটা মনে রাখো, এটা একটা কণা যেটার কোনো চার্জ নেই। তো এবার যদি আমরা নিউট্রনের যে বৈশিষ্ট্য আছে, নিউট্রনের বৈশিষ্ট্য যদি আমরা লিখি, তাহলে প্রথম যেটা হবে দেখো, এটি এটি নিস্তড়িত কণা, এটা নিস্তড়িত মানে এটার মধ্যে কোনো তড়িৎ থাকবে না। আচ্ছা, তাহলে এটা নিস্তড়িত। আর কি দেখা যায়, এই যে কণাটা আছে এটার ভর সবচেয়ে বেশি, ভর সবচেয়ে বেশি, মানে বাকি যে কণাগুলো আছে সেগুলোর তুলনায় যখন এটা দেখা গেল তখন এটার ভরটা সবচেয়ে বেশি। যেমন আছে ইলেকট্রন এবং প্রোটন, তো ইলেকট্রন এবং প্রোটনের তুলনায় অনেক গুণ বেশি হয় এটার ভর। আচ্ছা, আর দেখো এই যে নিউট্রন কণাটা আছে সেটা নিউক্লিয়াসে থাকে, এটা থাকে কোথায়, নিউক্লিয়াসে। আমরা জানি নিউক্লিয়াসে আর একটা জিনিস থাকতো, সেটা কি, সেটা হচ্ছে প্রোটন, তার মানে প্রোটনের সঙ্গে নিউট্রনও নিউক্লিয়াসের মধ্যে একসঙ্গে থাকবে। তাহলে দেখো নিউট্রন যখন আবিষ্কার হলো তখন আমি এগুলো বুঝতে পারলাম আমরা, যে এটি একটি নিস্তড়িত কণা হবে, এটা সবচেয়ে ভর বেশি হবে এবং এটা একটা নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করবে। এবার তোমরা এই দেখো এই যে 78 63 99 24 16 এই মোবাইল নাম্বারটা তোমরা লিখলাম এবং আমাকে হোয়াটসঅ্যাপে ক্লাস শেষ হওয়ার পরে একটা মেসেজ করে দিও যে তুমি কোন ক্লাসে পড়ো, কারণ আমি জানতে চাই যে আমার কাছে কতজন স্টুডেন্ট পড়ে। তো অবশ্যই এই নাম্বারটা লিখে নাও, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে দিও। এবার দেখো যখন নিউট্রন আবিষ্কার হলো তাহলে এবার ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন মিলে যে নতুন পরমাণু মডেল হবে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো এটা দিয়েছিলেন দেখো বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেল, তো বিজ্ঞানী নিলস বোর এই পরমাণু মডেলটা দিয়েছিলেন। তো রাদারফোর্ডের যে ভুলগুলো ছিল সেগুলো থেকে ঠিক হয়ে এগুলো হয়েছিল। রাদারফোর্ডের যে ভুলগুলো ছিল আমি আবার একটু রিপিট করে দিচ্ছি। দেখো প্রথম যে ভুলটা ছিল, ইলেকট্রন ধরো এটা আছে, তাহলে ইলেকট্রন যখন ঘুরবে তখন সেটা ধীরে ধীরে শক্তি বিকিরণ করবে, দিয়ে শক্তি বিকিরণ করার ফলে নিউক্লিয়াসে ধাক্কা মারবে, এটা ভুল ছিল একটা। আর আরেকটা যেটা দেখো, যে যখন ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে, আচ্ছা মানে ইলেকট্রন যখন ঘুরবে তখন শক্তি বিকিরণ করবে, তাহলে যে পরিমাণে শক্তি বিকিরণ হবে তখন আমাদের কি একটা দেখো এভাবে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত ছিল, কিন্তু আমরা পাই এভাবে বিচ্ছিন্ন বর্ণালী, বিচ্ছিন্ন বর্ণালী মানে মাঝে মাঝে গ্যাপ থাকে, এটা তো এই দুটো ভুল ছিল। এগুলো ঠিক হবে কিভাবে, দেখো নিলস বোরের যে পরমাণু মডেল সেটা অনুসারে। তো নিলস বোরের কয়েকটা কথা ছিল, সেগুলো আমাদের যে তত্ত্ব আছে সেগুলো জানতে হবে তবে আমরা পারবো। প্রথম দেখো তিনি বলেছিলেন কি হয়, যে রাদারফোর্ডের মতো তিনি এমনটা বললেন না যে একটা কক্ষ কক্ষ থাকবে শুধুমাত্র, এখানে দেখো আমরা দুটো লিখেছি কিন্তু রাদারফোর্ডের ক্ষেত্রে দেখবে একটা লিখেছিলাম জাস্ট, তাহলে এটা দেখো প্রথম। তার মানে ইলেকট্রন যেগুলো আছে, আর ইলেকট্রন দেখো রাদারফোর্ডের মতে ছিলেন কি যেখানে ধরে এখানে আছে এখানে আছে, মানে যেখানে ইচ্ছা থাকতে পারবে, কিন্তু নিলস বোরের যে ইলেকট্রনগুলি সর্বদা একটি নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘুরে, এটা প্রথম কথা। দেখো ইলেকট্রনগুলি ইলেকট্রনগুলি সর্বদা একটি নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘোরে, এটা ছিল প্রথম কথা। মানে ইলেকট্রনগুলো যেখানে যে ইচ্ছা থাকতে পারবে না, তাদেরকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে থাকতে হবে, এটা প্রথম ছিল। তারপর দেখো যেটা এবার দেখো এই যে ইলেকট্রনটা আছে সেটা কত দূরের ব্যাসার্ধ থাকবে সেটা তার শক্তির উপর নির্ভর করবে। ধরো একটা ইলেকট্রনের শক্তি বেশি আছে, তাহলে শক্তি যদি বেশি হয় তাহলে সেটা বাইরে থাকবে, এবং যদি শক্তি কম হয় তাহলে সেটা নিউক্লিয়াসের ভিতরের দিকে থাকবে, ঠিক আছে, এটা বললাম, এটা মনে রাখো। এবার দেখো আমাদের যে ভুলগুলো ছিল এগুলোর দিকে আসি। তাহলে প্রথম যেটা ছিল, তিনি বলেছিলেন রাদারফোর্ডের মতে যে ইলেকট্রনগুলো ধীরে ধীরে শক্তি বিকিরণ করবে, দিয়ে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে ধাক্কা মারবে। তাহলে এই যে কথাটা, এটা কিভাবে ঠিক হবে দেখো, তাহলে এটা
দেখো যে কোনো জিনিস আমরা জানি শক্তি বিকিরণ করে, হ্যাঁ। তো এবার শক্তি বিকিরণ যেটা করে সেটা আমাদের যে নর্মাল যে দুনিয়া আছে সেটাতে, মানে কি আমাদের দেখো দুই ধরনের ফিজিক্স আছে, একটাকে বলা হয় ক্লাসিক্যাল ফিজিক্স আর একটা আছে কোয়ান্টাম ফিজিক্স। মানে যখন যে কোনো জিনিস আমরা ছোট ছোট জিনিস দেখবো, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তখন আমাদের যে নিয়মগুলো হয়, যেমন ধরো আমি একটা জিনিস এদিকে ছাড়ছি তো এদিকে যাবে, তো এটা যে নিয়মটা আছে এটা আমাদের যে দুনিয়া আছে এটাতে কাজ হবে। কিন্তু যখন কোনো ছোট ছোট জিনিসের মধ্যে আমরা যে দেখব, তখন এই যে নিয়মগুলো আমাদের যে নিয়ম সেগুলো কাজে লাগবে না। তার মানে কোনো একটা জিনিস শক্তি বিকিরণ করবে, এটা আমাদের ক্ষেত্রে হয়তো কাজে লাগছে কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে এমনটা নাও হতে পারে। তো 2 নম্বর এটাই যে ইলেকট্রনগুলি ঘোরার সময় কোনো শক্তি বিকিরণ করে না। ঠিক আছে, তাহলে 2 নম্বর পয়েন্টে লিখো যে ইলেকট্রনগুলি ঘোরার সময় কোনো শক্তি বিকিরণ করে না। তাহলে দেখো ইলেকট্রনগুলো যে বললাম কোনো শক্তি বিকিরণ করবে না, তার মানে ইলেকট্রনগুলো কি যে পয়েন্টে আছে সে পয়েন্টেই থাকতে পারবে। তাহলে দেখো এখানে ধরো ইলেকট্রন আছে, তাহলে কি ইলেকট্রনগুলো যেখানে ইচ্ছা ঘুরতে পারবে, তার মানে ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করবে না। তার জন্য তাহলে প্রথম যে ভুলটা ছিল আমাদের, যে শক্তি বিকিরণ করবে, যে নিউক্লিয়াসে ধাক্কা মারবে, এটা ভুল ছিল। এবার কি বললাম, যেহেতু পরে প্রমাণিত হয়ে গেল যে কোনো শক্তি বিকিরণ করে না, তার জন্য এটা ঠিক হলো। আর একটা আছে দেখো, এটা যে ইলেকট্রনগুলি যখন ঘুরবে তখন শক্তি বিকিরণ করবে দিয়ে বর্ণালী তৈরি করবে, এটা আমাদের ভুল ধারণা ছিল রাদারফোর্ডের। দেখো নিউজ বোর্ডের মতে কি হয়, যে ইলেকট্রনগুলো যখন এক কক্ষ থেকে, ধরো ইলেকট্রন আছে অপর কক্ষে, ধরো এটা থেকে এটার মধ্যে চলে আসবে, এটাকে ইলেকট্রন জাম্পিং বলা হয়। এক কক্ষ থেকে অন্য কক্ষতে যখন যাবে তখন শক্তি বিকিরণটা হবে, দিয়ে তখন কি হবে দেখো, যে বর্ণালী তৈরি হবে। তাহলে এবার যে ইলেকট্রনের আদান প্রদান প্রত্যেক সব সময় হয় না, তার জন্য দেখো একটু হয়েছে, আবার মাঝে গ্যাপ আছে, আবার একটু, আবার মাঝে গ্যাপ। তার মানে এইভাবে মাঝে গ্যাপটা কেন থাকে, কারণ ইলেকট্রনের জাম্পিং সব সময় হয় না, যখন ইলেকট্রন শক্তি পায় ফোটন বা আলোর দ্বারা তখন এগুলো হয়। তার মানে কি দেখো, যে ভুলটা ছিল যে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত কিন্তু বিচ্ছিন্ন পাওয়া যায়, কারণ ইলেকট্রনগুলি যখন এক কক্ষ থেকে অপর কক্ষে যায় তখন শক্তির বিকিরণ অথবা শোষণ হয়। তো এই পয়েন্টটা লিখো, ইলেকট্রনগুলি ইলেকট্রনগুলি এক কক্ষ থেকে অপর কক্ষে স্থানান্তরিত হলে শক্তির শক্তির শোষণ বা বিকিরণ হয়, শক্তি শোষণ বা বিকিরণ হয়। এবার কখন শক্তি শোষণ হবে কখন শক্তি বিকিরণ হবে এটা আমরা পরের দিন ডিটেলসে আসে, পরের দিন এই ক্লাসে। তাহলে এবার আমরা একটা আধুনিক পরমাণু মডেল দেখো বানাতে পারবো। তা আধুনিক পরমাণু মডেলে কি হবে, এভাবে নিউক্লিয়াস থাকবে, তার উপরে দেখো এইভাবে ইলেকট্রনের যে কক্ষ আছে সেগুলো থাকবে। এবার দেখো আধুনিক পরমাণু মডেলের যে বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা একটু লিখব। আধুনিক পরমাণু মডেল, যেটা নিউক্লিয়াস আছে সেটার মধ্যে প্রোটন থাকবে এবং নিউট্রন থাকবে এবং বাইরে ইলেকট্রনগুলো এভাবে থাকবে। তাহলে দেখো জানো তোমরা, যেটার মধ্যে প্রোটন এবং ইলেকট্রনগুলো থাকে সেটা কি হয়ে যাবে নিউক্লিয়াস, এবং বাইরে যেটা থাকবে সেটা ইলেকট্রন কক্ষ বা ইলেকট্রন মহল। তাহলে আধুনিক পরমাণু মডেলের যে বৈশিষ্ট্য আছে সেগুলো পড়তে পারি পরীক্ষায়, তো আমি বলছি তোমরা লিখো, আমার সঙ্গে তোমরা লিখো। লিখো আধুনিক পরমাণু মডেলে, আধুনিক আধুনিক পরমাণু মডেলে প্রোটন ও নিউট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা মোট ভর নিউক্লিয়াসে নিউক্লিয়াসে অবস্থান করে, নিউক্লিয়াসে অবস্থান করে, মানে মোট যে পরমাণুর ভরটা আছে ওটা বেশিরভাগ নিউক্লিয়াসে অবস্থান করে। এটা আরও বলবো আমি। আর আচ্ছা এটা বলছি, দেখো পরমাণুর মধ্যে যে মোট যে ভরটা আছে তার প্রায় সম্পূর্ণ ভরটা নিউক্লিয়াসেই থাকে, কারণ আমরা জানি ইলেকট্রনের ভর সবচেয়ে কম, প্রায় নাই নাই বললে চলে। তার জন্য যে মোট যে ভর সেটা নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। মানে একটা ধরো যে
পুরো একটা ফুটবলের বা ক্রিকেটের স্টেডিয়াম আছে, তাহলে ক্রিকেটের যে বলটা আছে ওটা ধরো আমরা স্টেডিয়ামের মাঝে রাখলাম, আর পুরো যে মাঠ আছে পুরোটাই ধরো ফাঁকা আছে। এবার তাহলে ওই যে বলটুকু আছে ওইটুকুর মধ্যেই গোটা পরমাণুর যত ভর আছে সব কিছু থাকবে, কারণ আমরা জানি প্রোটনের এবং ইলেকট্রনের ভরটাই সবচেয়ে বেশি, আর পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা হয়, আর বাইরের দিকে ইলেকট্রন থাকে, কিন্তু ইলেকট্রনের ভর যেহেতু খুবই কম তার জন্য এমনটা হয়। তাহলে এটা পয়েন্ট বললাম। আর 2 নম্বর পয়েন্ট লিখবা ইলেকট্রনগুলি বাইরের বিভিন্ন কক্ষে অবস্থান করে। তাহলে ইলেকট্রনগুলি বাইরের বিভিন্ন কক্ষে অবস্থান করে। আমরা পড়বো, তো তার আগে যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি লাইক করোনি অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এবার দেখো আমরা যে এখানে জানলাম যে নিউক্লিয়াস যেটা আছে, তো নিউক্লিয়াস সম্পর্কে আমাদের এবার অনেক কিছু জানতে হবে। তো সেটা দেখো বলছি আমি। নিউক্লিয়াসের মধ্যে আমি বললাম দেখো প্রোটন এবং নিউট্রন থাকবে। তাহলে প্রোটন এবং নিউট্রন যখন একসঙ্গে থাকবে, তাহলে যেহেতু প্রোটন এবং নিউট্রন দুটোই শক্তিশালী একটা কণা দুটো, তাহলে এবার শক্তিশালী কণা হওয়ার কারণে আমি ধরো বলছি একটা ঘরের মধ্যে দুটো শক্তিশালী লোককে রেখে দিলাম, তাহলে কি হবে? ঝগড়া হবে। তো তেমনি যে প্রোটন এবং নিউট্রন আছে সেগুলোর মধ্যেও কি হয়? ঝগড়া হয় বা ঝামেলা হয়, মানে তারা বিকর্ষণ করে। তাহলে অনেক বেশি বিকর্ষণ করে, তাহলে তাদেরকে একসঙ্গে বেঁধে রাখতে হয়। তো তাদের জন্য যে বলটা তাদেরকে বেঁধে রাখে একসঙ্গে তাকে বলা হয় নিউক্লিয় বল। তাহলে যে বলের প্রভাবে ইলেকট্রন এবং নিউট্রনটা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকবে সেটা হবে নিউক্লিয় বল। এবার নিউক্লিয় বলটা কিভাবে আসবে, কে আনবে, তো এই সব বিষয়গুলো আমরা এবার বলবো। দেখো তাহলে যে নিউক্লিয় বল যেটা আছে সেটা লিখো নিউক্লিয় বল। দেখো যে বলের দ্বারা প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসে আবদ্ধ থাকে তাকে নিউক্লিয় বল বলে। তাহলে এটা হলো নিউক্লিয় বল। এবার দেখো যদি বলা হয় নিউক্লিয় বলটা কিভাবে সৃষ্টি হয়, তো আমি ওটা বোঝানোর চেষ্টা করছি। ধরো এখানে প্রোটন আছে, এখানে নিউট্রন আছে, তাহলে প্রোটন এবং নিউট্রন যেহেতু পরস্পরে বিকর্ষণ হয়, তাহলে তার জন্য দেখো এক্ষেত্রে আমাদের এখানে বিজ্ঞানী আইনস্টাইনের সবচেয়ে ফেমাস বিজ্ঞানী জানো, সবচেয়ে মহান বিজ্ঞানী আইনস্টাইন, তার একটা সূত্র আছে। তিনি বলেছিলেন দেখো মহাবিশ্বে যে ভর এবং যে শক্তি আছে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? ভর এবং শক্তি দেখো পরস্পরের একই জিনিস, মানে ভর এবং শক্তিটা কি হবে? দেখো ভরকে শক্তিতে রূপান্তর করা যাবে এবং শক্তিকে ভরের মধ্যে রূপান্তর করা যাবে, তিনি এটা বলেছিলেন। তার মানে যে কোনো জিনিসের মধ্যে ধরো ভর আছে তাহলে সেটা শক্তিও আছে এবং শক্তি থাকলে ভরও আছে। এবার দেখো এই ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রনের আমরা অবাক করা একটা জিনিস হয়, যখন তোমরা প্রোটন এবং নিউট্রনকে ধরো এমনি বাইরে পরিমাপ করছো, ধরো মাপছো তোমরা, তাহলে ধরো আমি বলছি সেটা 1000 গ্রাম ধরো এলো, আমি এমনি জাস্ট বলছি অতটা হবে না, তো 1000 গ্রাম ধরো এলো। এবার যখন তোমরা সেটাকে ধরো আমি বলছি নিউক্লিয়াস মানে একটা ধরো ব্যাগের মধ্যে রেখে দিলাম, তাহলে যে 1000 গ্রাম ছিল সেটা কমে যাবে, দিয়ে সেটা 990 গ্রাম ধরো হয়ে গেল, তো 10 গ্রাম কমে গেল, তার মানে যে ভরের যে পরিমাণটা আছে সেটা কমে যাবে। এবার এটা কেমন জিনিস যে হঠাৎ ভরটা কিভাবে কমে গেল? যখন বাইরে ছিল, যখন ব্যাগের ভিতরে ছিল, বাইরে ছিল তখন 1000 গ্রাম, এবং যখন ব্যাগের ভিতরে আমরা রাখলাম তখন ভরটা 10 গ্রাম ধরে কমে গেল। তাহলে এমনটা কেন হবে? কারণ দেখো এক্ষেত্রে প্রোটন এবং নিউট্রনের যে মোট ভরটা আছে সেটা কমে গিয়ে যে আমাদের শক্তি দরকার, নিউক্লিয় যে শক্তি, নিউক্লিয় যে বল সেটাতে রূপান্তর হয়ে যায়, দিয়ে যে শক্তিটা আছে ওটা ভর থেকে কমে গিয়ে শক্তিতে রূপান্তর হয়ে যায়, দিয়ে আমাদের শক্তিটা সৃষ্টি হয়। এবং এই যে নিউক্লিয় বল বা নিউক্লিয় শক্তির কারণেই তোমরা জানো এখন যে বিভিন্ন পরমাণু আছে, তোমরা জানো যে ভারতের কাছে বা আমেরিকার কাছে, চায়নার কাছে যে বিভিন্ন পরমাণু আছে, তাহলে এই যে পরমাণু এই যে নিউক্লিয়াসের শক্তি থেকে আসে, মানে বিভিন্ন নিউক্লিয়াসের সংঘর্ষের ফলে সেই শক্তিটা উৎপন্ন হয়, এটা আমরা ক্লাস 12-এ ভালোভাবে জানবো। তাহলে বললাম দেখো একটা পরমাণু বোমা বা যে কোনো কিছু সব এই যে নিউক্লিয়াসের যে শক্তি সেটার দ্বারাই সৃষ্টি হয়। তাহলে এবার এই নিউক্লিয়াসের শক্তিটা কোথা থেকে আসে? নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন এবং যে নিউট্রন আছে তাদের ভরের যে পরিমাণ একটু কমে যায়, দিয়ে এই যে শক্তিগুলোর সৃষ্টি হয়। তাহলে বললাম নিউক্লিয় বল তো কোথা থেকে আসে। আর মনে রাখবা
এই যে নিউক্লিয় বল আছে সেটা মেসন কণার সৃষ্টির ফলে হয়। মেসন কণা সৃষ্টি করে, মানে মেসন নামের একটা কণা থাকে, যেই কণাটার দ্বারা এই যে নিউক্লিয় বলটা সৃষ্টি হয়। তাহলে প্রোটন এবং নিউট্রনের যে বললাম নিউক্লিয় বল, এটা কি হয়, মেসন কণার দ্বারা সৃষ্টি হয়। তাহলে এই যে এটা তোমরা মনে রাখো। প্রশ্ন তোমাদের জন্য, কোন রশ্মি সবচেয়ে ভারী? আমি এখন একটু আগে পড়ালাম যে আলফা বিটা গামা, এবং কোনটির ভর সবচেয়ে বেশি ছিল। তো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে আমাকে জানাও, যে আমি সব কমেন্ট দেখবো যে কোন রশ্মি সবচেয়ে ভারী হয়। আজকের ক্লাস শেষ হয়ে গেল, পরের দিন আবার আমরা পড়বো। তো অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমি ক্লাস 7 থেকে 12 সব কিছু পড়াবো, তোমাদের অবশ্যই কাজে লাগবে আবার। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং থাকো ভালো। যদি দরকার থাকে তাহলে কিছু আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে অবশ্যই মেসেজের মধ্যে জানিয়ে দিও। আবার পরে ক্লাসে দেখা হচ্ছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও।